আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম। আজকে কথা বলছি কোষ, কোষতত্ত্ব, কোষবিদ্যা এবং কোষ প্রাচীর নিয়ে। কোষ এর ইংরেজি শব্দ হচ্ছে সেল। কোষ কাকে বলে? কোষ হলো জীবজ ক্রিয়াকলাপের একক, যা একটি বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। বিজ্ঞানী লোই এবং সিকিভিস বলেন, কোষ হলো জীবজ ক্রিয়াকলাপের একক, যা একটি বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত এবং যা অন্য কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম। এরকম অবস্থাকে বলা হচ্ছে কোষ। তবে অনেকে বলে থাকেন যে জীবদেহের গঠন এবং কাজের এককে কোষ বলা হয়ে থাকে, এটাও সঠিক আছে। কোষ কে আবিষ্কার করেন? যদি কোশ্চেন হয়ে থাকে কোষ কে আবিষ্কার করেন, তাহলে আবিষ্কার করেন কোষকে বিজ্ঞানী রবার্ট হুক। রবার্ট হুক 1665 সালে কোষ আবিষ্কার করেন। রবার্ট হুক 1665 সালে কোষ আবিষ্কার করেন এবং তার কোষ আবিষ্কারের ঘটনাটিকে তিনি একটি তার গ্রন্থে বা পুস্তকে লিপিবদ্ধ করেন। সেই গ্রন্থটির নাম ছিল মাইক্রোগ্রাফিয়া। মাইক্রোগ্রাফিয়া, সেই গ্রন্থটির নাম ছিল মাইক্রোগ্রাফিয়া। তবে তিনি যে কোষটি আবিষ্কার করেছিলেন সেই কোষটি ছিল মূলত মৃত কোষ। তো যদি কোশ্চেন হয়ে থাকে জীবিত কোষকে আবিষ্কার করেন, সেক্ষেত্রে হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক, জীবিত কোষ। যদি বলা হয়ে থাকে জীবিত কোষকে আবিষ্কার করেন, সেটা হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক। তিনি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে, তিনি ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে তিনি কি করে থাকেন? যে জীবিত কোষ আবিষ্কার করে থাকেন। আমরা জানি যে জীবদেহ কোষ দিয়ে গঠিত, অসংখ্য কোষের সমাহার একটি জীব। মূলত যারা প্রকৃত কোষী জীব প্রাণী, যারা মেরুদণ্ডী প্রাণী, এদের শরীরে অসংখ্য কোষ দিয়ে গঠিত এবং এই জীবদেহের গঠন এবং কাজের এককটা কিন্তু হচ্ছে কোষ। এখন যদি বলা হয়ে থাকে সব থেকে ছোট কোষের নাম কি? সব থেকে ছোট কোষ, ছোট কোষের সব থেকে ছোট কোষের নাম হচ্ছে পিপিএলও। পিপিএলও এর পুনরূপ হচ্ছে প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। একে অনেক বিজ্ঞানী মাইকোপ্লাজমাও বলে থাকেন। মাইকোপ্লাজমাও বলে থাকেন। এটা সব থেকে ছোট কোষ। সব থেকে বড় কোষ, তাহলে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। উট পাখির ডিম সবচেয়ে বড় কোষ। এটা গেল হচ্ছে জীবের হিসাবে। যদি বলা হয়ে থাকে মানব দেহের সবচেয়ে ছোট কোষ, বড় কোষ, মানব দেহের বড় কোষ সেটি হচ্ছে মোটর নিউরন। মোটর নিউরন মানব দেহের সবচেয়ে বড় কোষ। তাহলে মানব দেহের সবচেয়ে ছোট কোষ এর নাম হলো অনুচক্রিকা। অনুচক্রিকা হলো মানব দেহের সবচেয়ে ছোট কোষ। আমরা কোষের সংজ্ঞা জানলাম, আবিষ্কার জানলাম। সব থেকে ছোট কোষের নাম হচ্ছে পিপিএলও, পুনরূপ প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। এর অপর নাম মাইকোপ্লাজমা। সবচেয়ে বড় কোষের নাম হলো উট পাখির ডিম। মানব দেহের সবচেয়ে বড় কোষ মোটর নিউরন, যার দৈর্ঘ্য হচ্ছে 1.37 মিটার। 1.37 মিটার। সব থেকে ছোট কোষের নাম হচ্ছে অনুচক্রিকা। সব থেকে ছোট কোষের নাম হলো কি? অনুচক্রিকা। যদি আমরা এখন দেখতে যাই যে কোষের, যদি আমরা প্রকারভেদ দেখতে যাই, প্রকারভেদ, কোষের যদি আমরা প্রকারভেদ দেখতে যাই, কোষকে বিভিন্ন বিষয়বস্তুর উপরে বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে।
আমরা যেদিকেই যাই না কেন তবু কিন্তু কোষ দুই প্রকার। যদি আমরা নিউক্লিয়াসের ভিত্তিতে যাই, নাম্বার 1, নিউক্লিয়াসের ভিত্তিতে কোষ দুই প্রকার। একটা হচ্ছে আদি কোষ, 2 নম্বরে হচ্ছে প্রকৃত কোষ। আদি কোষ কি? যে কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়, যে কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় এবং যে কোষে রাইবোসোম ব্যতীত অন্য কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নাই, তাদেরকে বলা হচ্ছে আদি কোষ। যে কোষের নিউক্লিয়াস, যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত নয় এবং যাদের রাইবোসোম ব্যতীত অন্য কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু নাই, তাদেরকে বলা হচ্ছে আদি কোষ। যেমন এদের মাইটোকন্ড্রিয়া নাই, প্লাস্টিড নাই, গোলগি বডি নাই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাই, লাইসোজোম নাই ইত্যাদি, এটা হচ্ছে আদি কোষ। এর উদাহরণ কি? ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, আমরা একটু আগে বললাম মাইকোপ্লাজমা, এরা হচ্ছে আদি কোষের উদাহরণ। তাহলে প্রকৃত কোষ কি? যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত এবং সাইটোপ্লাজমের সকল অঙ্গাণু উপস্থিত, তারা হচ্ছে প্রকৃত কোষ। যেসব কোষের নিউক্লিয়াস সুগঠিত এবং যাদের সাইটোপ্লাজমে সকল অঙ্গাণু উপস্থিত, এদেরকে বলা হচ্ছে প্রকৃত কোষ। শৈবাল, ছত্রাক, উদ্ভিদ, প্রাণী প্রত্যেকেই প্রকৃত কোষের উদাহরণ। যদি আমরা যাই এখন কাজের ভিত্তিতে, কাজের ভিত্তিতে কোষ দুই প্রকার। 1 নম্বরে হচ্ছে দেহ কোষ, 2 নম্বরে জনন কোষ। দেহ গঠনকারী কোষকে দেহ কোষ বলা হয়ে থাকে। দেহ গঠনকারী কোষকে দেহ কোষ বলা হয়ে থাকে বা দেহ গঠনের সাহায্যকারী কোষকে দেহ কোষ বলা হয়ে থাকে। জনন কাজে অংশগ্রহণকারী কোষকে জনন কোষ বলা হয়ে থাকে। এই দেহ কোষ দেহের সকল বৃদ্ধি বিকাশ, রক্ষণাবেক্ষণ, ক্ষতস্থান পূরণ, নতুন অঙ্গাণু সৃষ্টি সহ প্রায় সকল কাজ দেহ কোষ করে থাকে। এরকম হিসাবে জননাঙ্গ সৃষ্টি হওয়া, সেটাও কিন্তু দেহ কোষের কাজ। তাহলে জনন কোষ কি? যেসব কোষ জনন কাজে অংশগ্রহণ করে তাদেরকে আমরা জনন কোষ বলে থাকি। এদের মাধ্যমে গ্যামেট সৃষ্টি, গ্যামেটের পর জাইগোট পরিণত হওয়া, এসব কাজে কিন্তু সাধারণত জনন কোষ কাজ করে থাকে। এর ভিত্তিতে আরেকটা আছে যে জীবের ভিত্তিতে কোষ কিন্তু আবার দুই প্রকার। নাম্বার 1 হচ্ছে উদ্ভিদ কোষ, তারপরে হচ্ছে প্রাণী কোষ। উদ্ভিদ যেসব কোষ দিয়ে গঠিত তাদেরকে উদ্ভিদ কোষ বলা হয়ে থাকে। প্রাণী যেসব কোষ দিয়ে গঠিত তাদেরকে প্রাণী কোষ বলা হয়ে থাকে। উদ্ভিদ কোষে প্লাস্টিড কোষ গহ্বর থাকে। প্রাণী কোষে তুলনামূলক প্লাস্টিড থাকে না এবং কোষ গহ্বর থাকলেও তুলনামূলক খুবই ছোট। তবে গুরুত্বপূর্ণ একটা পার্থক্য হচ্ছে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কিন্তু কোনো ধরনের কোষ প্রাচীর থাকে না। এটা গেল হচ্ছে কোষের প্রকারভেদ আমরা দেখলাম। আমরা যদি এখন দেখতে যাই যে কোষবিদ্যা, যদি আমরা কোষবিদ্যা দেখতে যাই, এই যে কোষবিদ্যা, এর ইংরেজি হচ্ছে সাইটোলজি। জীববিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তাকে কোষবিদ্যা বলে। জীববিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তাকে কোষবিদ্যা বলা হয়ে থাকে। বিজ্ঞানী রবার্ট হুককে কোষবিদ্যার জনক বলা হয়। বিজ্ঞানী রবার্ট হুক একে বলা হচ্ছে কোষবিদ্যার জনক। যদি বলা হয় আধুনিক জনককে, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে আলাদা। কোষবিদ্যার আধুনিক জনক কার্ল পি সোয়ানসন। তিনি হচ্ছেন কোষবিদ্যার আধুনিক জনক। তাহলে কোষবিদ্যা সম্পর্কে কি বলা হলো? যে জীববিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তাকে কোষবিদ্যা বা সাইটোলজি বলা হয়ে থাকে। এর জনকের নাম রবার্ট হুক, তাকে জনক বলা যেতে পারে কিংবা আদি জনকও বলা যেতে পারে। তো যদি বলা হয় কোষবিদ্যার আধুনিক জনকের নাম কি, তার নাম হচ্ছে কার্ল পি সোয়ানসন।
কার্ল পি সোয়ানসন, তিনি কে? কোষবিদ্যার আধুনিক জনক। আমরা যদি এরপর যাই যে কোষ তত্ত্ব, কোষ তত্ত্বের ইংরেজি আছে সেল থিওরি। সেল থিওরি, সেল থিওরি, সেল থিওরি তিনজন বিজ্ঞানী প্রদান করে থাকেন। সেল থিওরি তিনজন বিজ্ঞানী প্রদান করে থাকেন, স্লেডেন, সোয়ান এবং ভার্সু নামক তিনজন বিজ্ঞানী সেল থিওরি তথা কোষ তত্ত্ব প্রদান করে থাকেন। সেল থিওরি অনুসারে কোষ জীবদেহের গাঠনিক একক, কাজের একক, বংশগতির একক এবং একটি কোষ অবশ্যই পূর্বতন সৃষ্ট কোনো কোষ থেকে উৎপত্তি লাভ করে থাকে। কি বলা হলো? যে সেল থিওরি, সেল থিওরি তিনজন বিজ্ঞানী স্লেডেন, সোয়ান এবং ভার্জু নামক তিনজন বিজ্ঞানী সেল থিওরি তথা কোষ তত্ত্ব প্রদান করেছিলেন। এই কোষ তত্ত্ব অনুসারে কোষ জীবদেহের গাঠনিক একক, কাজের একক, বংশগতির একক এবং একটি কোষ অবশ্যই পূর্বতন সৃষ্ট অন্য একটি কোষ থেকে উৎপত্তি লাভ করে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোন বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমরা আলোচনা করলাম আজকে কোষ, কোষবিদ্যা, কোষতত্ত্ব। আশা করছি ভিডিওটি আপনার ভালো লাগবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।